হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং মাধ্যমিক আসছে সামনে তোমাদের। তো সেই জন্য একদম পুরো উদ্যম নিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে? তো এবিটিএ টেস্ট পেপার সলভের সাথে, সাথে আমরা আজকের থেকে স্টার্ট করতে চলেছি ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সলিউশন। তো যেহেতু তোমাদের অনেকের ডিমান্ড ছিল, আমি চ্যানেলে একটা পোল দিয়েছিলাম। তো সেখানে অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করেছো। দেখলাম এবিটিএ ম্যাক্সিমাম স্টুডেন্ট এবিটিএর রিকোয়ারমেন্ট, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোর দ্যান 80% স্টুডেন্ট এবিটিএকেই প্রেফার করে। তো যাই হোক, অনেকে ডব্লিউবিটিএ করছো, আবার ডব্লিউবিএইচও আছে, আরেকটাও আছে সরকারি টেস্ট পেপার। তো আপাতত আমরা এবিটি আর ডব্লিউবিটি এই দুটোকে প্র্যাকটিস করব। আমাদের সাথে, সাথে তোমরাও অবশ্যই করবে। তো এই যে এবিটি আর ডব্লিউবিটি টেস্ট পেপার দুটো কিন্তু যদি পুরোপুরি তুমি করতে পারো, অবশ্যই মাধ্যমিকে তোমার কিন্তু সুন্দর রেজাল্ট হবে। তুমি যে রেজাল্টটা আশা করছো তার থেকেও ভালো সুন্দর হবে। ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমাদের জন্য বলে রাখি, ইউটিউবে আমি দেখছিলাম রিসেন্ট কিন্তু অনেক সাজেশন ভিডিও তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আমি জানি না তারা কিভাবে কিসের বেসিসে সাজেশন করে দিচ্ছে। ঠিক আছে? আমি একটা জিনিস বলছি, গত বছরে কিন্তু সাজেশন এইভাবে কিন্তু পুরো ফল্ট করে গেছিল। ঠিক আছে? অর্থাৎ সাজেশন যদি লাগে তো ভালো, যদি না লাগে তো গেল। ঠিক আছে? তো সেই জন্যই বলছি, নিজের এবিলিটির উপরে ভরসা রাখো, নিজে অঙ্ক প্র্যাকটিস করো। তুমি মোটামুটিভাবে অঙ্ককে প্র্যাকটিস করে সেইভাবেই পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু অবশ্যই নাম্বার পাবে। ঠিক আছে? কিন্তু শুধুমাত্র সাজেশনের উপর ভরসা করে যেও না। যেমন আগেরবারে যে উপপাদ্য কিন্তু এসছিল, সেই উপপাদ্যটা সাজেশনে কেউই দেয়নি। কারণ কি? ওই উপপাদ্যটা তার আগের বছরে কিন্তু কোশ্চেনে এসে গেছে। তো সেই জন্য ভেবে নিয়েছিল যে আসবে না। তো এই রকমই মাধ্যমিকের এখন কোশ্চেন হচ্ছে। ঠিক আছে? গত বছরে তো, তার আগের বছরে তো আবার এরকম হয়ে গেছিল, ওজাইভ আঁকতে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমার গ্রাফ পেজও দেয়নি। তো বুঝতেই পারছো, মানে যেটা আনএক্সপেক্টেড কোশ্চেনগুলো তোমরা ফেস করবে। তো সেই জন্য বলছি, ভালো করে টেস্ট পেপার ধরো আর ফটাফট প্র্যাকটিস করো। ঠিক আছে? রেগুলার 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করো। তোমাদের রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো সাজেশন করার দরকার নেই। ঠিক আছে? আর যারা ভবিষ্যতে একটু ভালো করে পড়াশোনা করতে চাও, সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের তো অঙ্কটাকে স্ট্রং বানাতেই হবে। তার সাথে সায়েন্স গ্রুপটা তো থাকবেই। তো সেই জন্য বলব, কোনো সাজেশনের দিকে যেও না। অঙ্ককে ভালো করে ধরে, ধরে প্র্যাকটিস করো। আর প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেওয়ার জন্য আমি আছি। ঠিক আছে? যদি কারোর কিছু এছাড়াও কোনো প্রবলেম হয়, কিছু ডাউট হয়, তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো চলো আজকে আমরা আর কথা না বলে উম শুরু করে দিই। আমাদের যে WBT-এর ফার্স্ট যে পেজটা আছে সেটা। ঠিক আছে? চলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো দেওয়া আছে কি? আসল ও ১ বছরের সুদ আসলের অনুপাত ২০:২১ হলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে? দেখো, আসল আর ১ বছরের সুদ আসলের অনুপাত কত বলেছে? ২০:২১, তাই তো? অর্থাৎ আসলটাকে যদি আমরা 20x ভেবে থাকি, অনুপাত দিলে আমরা সাধারণত ধরে নিই 20x, আর সুদ আসল যেটা সেটা বলা আছে কত? 21x। ঠিক আছে? তোমরা ৳20, ৳21 এই সেন্সেও করতে পারো, যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন, কোনো ব্যাপার নয়। তাহলে আমরা যদি এখান থেকে সুদটা বের করি, সুদটা কত আসবে? সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দিলে সুদ চলে আসবে, অর্থাৎ x টাকা। এবারে আমরা I সমান PRT/100 এই ফর্মুলা দিয়ে করে নিতে পারি। ঠিক আছে? তাহলে এর ভ্যালু কত? টা কি? ইন্টারেস্ট মানে সুদ, অর্থাৎ টাকা। ক্যাপিটাল টাকে আমরা 20x ধরেছি। আর এর মানটা বের করতে হবে, টাইম কত? ১ বছর। নিচে 100। এক্স আর এক্স কেটে গেল। এখান থেকে 20 র সঙ্গে 100 কাটলে 5 হবে। কোনাকুনি গুণ করে দাও। আর সমান হয়ে যাবে 5%। তো এটাই আমাদের কিন্তু আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, দেখো। A/B সমান B/C, B/C। ঠিক আছে? A/B সমান B/C, তার মানে এটা কি? ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতের অঙ্ক আমরা সাধারণত K দিয়ে করে থাকি। তো আমরা লিখতেই পারি A সমান এখান থেকে B কে কোনাকুনি গুণ করলে, আর B/C সমান K, এখান থেকে আমরা লিখতে পারি এটা A/B সমান K, এখান থেকে লিখেছি। ঠিক আছে? আর এখানে B/C থেকে আমরা কি লিখতে পারি? দেখো, B সমান CK। এবারে এই B এর মানটাকে আমরা এখানে কিন্তু বসিয়ে দিতে পারি, যেহেতু এখানে দেখতেই পাচ্ছ। তাহলে BK ইন্টু K, অর্থাৎ BK² হয়ে যাবে এর মান। তাহলে এর এখন নতুন মান চলে এলো কি? BK²। আর B এর মান যেমন আছে CK থাকলো। তো আমাদের কিসের মান বের করতে বলেছে? B প্লাস C বাই A প্লাস B এর মান বের করতে বলা হয়েছে। তো B এর মান কি? CK। আর C এর মান তো কোনো কিছু নেই, তো C লিখে দিলাম। A এর মান কি? BK² প্লাস B এর মান কি? CK। তো CK প্লাস C কমন নিয়ে নাও, K প্লাস 1। ঠিক আছে? BK, আর এখানে BK² প্লাস CK। তো এখান থেকে যদি আমরা দেখো, আচ্ছা BK² কোথায়? BK², B এর, আচ্ছা B এর মান তো CK এখানে, সরি, CK, এটা CK² হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে CK² বসাও। তাহলে দেখো CK এখান থেকে কমন যাবে। ঠিক আছে? গেলে হবে K প্লাস 1, K প্লাস 1 করে কেটে গেল, C কেটে গেল, 1/K হয়ে যাবে আমাদের। ঠিক আছে?
আচ্ছা 1/k দেখো আমাদের এখানে অপশানে নেই। তো ঠিক আছে, নো প্রবলেম। দেখো 1/kটাকে আমরা কিভাবে ab তে কনভার্ট করব দেখো। এইখান থেকে দেখতে পাচ্ছি a/b সমান k। এখান থেকে দেখো a/b সমান k। তো এখানে আমরা k এর তলায় কিছু নেই মানে কি ভাবতে পারি 1 আছে। তো এটা যদি অনন্যক নিই অর্থাৎ কি হয়ে যাবে 1/k হয়ে যাবে। তো এদিকে যদি k কে উল্টে দিলে 1/k হয়। সিমিলারলি এদিকে a/b কে উল্টে দিলে আমরা কি পাবো b/a পাবো। তো 1/k এর জায়গায় আমরা b/a বসিয়ে দেবো। দেখো আমাদের উত্তর এসে গেল b/a, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ও কেন্দ্রীয় বৃত্ত, ও বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল OPQ 10 ডিগ্রি, অ্যাঙ্গেল ORQ 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল POR এর মান বের করতে হবে। তো দেখো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে দেখো টেস্ট পেপারে তোমাদের, ঠিক আছে। তো এখানে কেন্দ্র ধরো ও, এইরকম একটা ছবি আছে, তাই তো? তাহলে এটা P, এটা R, এটা Q, এটা O, ঠিক আছে। বলছে দেখো অ্যাঙ্গেল OPQ 10 ডিগ্রি, OPQ এইটা হচ্ছে 10 ডিগ্রি। আর কি বলা আছে অ্যাঙ্গেল ORQ মানে এইটা কত 40 ডিগ্রি। আচ্ছা এখান থেকে একটা জিনিস ভালো করে দেখো, আমাদের POR এর মান বের করতে বলেছে। POR মিন্স এই কোণটাকে বের করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা করতে গেলে তোমার ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা কি, যে মানগুলো তোমার প্রদত্ত সেগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়া। দেখো এখান থেকে OP সমান OR সমান OQ আমরা বলতে পারি, কেন? কারণ ব্যাসার্ধ, আর সবকটা যেহেতু ব্যাসার্ধ তো একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু তারা সবকটা সমানই হবে। এবারে আমরা কি করছি দেখো, একটা ত্রিভুজ কনসিডার করছি, ত্রিভুজ ত্রিভুজ OPQ থেকে পাচ্ছি দেখো কি OPQ, বুঝতে পারছো OPQ। তো এই OPQ ত্রিভুজের দেখো OPর সঙ্গে OQ তো সমান, যেটা আমরা আগের লাইনে লিখে রেখেছি, OPর সঙ্গে OQটা সমান যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ। যদি তারা একটা ত্রিভুজের দুটো বাহু সমান দেখাতে পারি তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো কোণ কি কি, একটা অ্যাঙ্গেল OPQ আর আরেকটা সমান কোণ কোনটা, অ্যাঙ্গেল OQP। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে দুটো বাহু হয় তারা তৃতীয় বাহুর সঙ্গে সমান কোণ তৈরি করে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে একটা কোণের মান 10 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আরেকটা কোণ নিশ্চয়ই 10 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে দুটো কোণের মানই 10 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো কোণ 10 ডিগ্রি পেয়ে গেলাম। তৃতীয় কোণ অর্থাৎ অ্যাঙ্গেল POQর মান তুমি এখান থেকে সহজেই বের করতে পারো। 180 থেকে বাকি দুটো কোণের যোগফলকে বিয়োগ করে দেবে, ঠিক আছে। কারণ কি ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তো বাকি যে দুটো কোণ 10 10 পেয়ে গেছি, তো বিয়োগ করে দিলে আমরা পেয়ে গেলাম 160 ডিগ্রি। অর্থাৎ এই যে গোটা কোণ দেখতে পাচ্ছ POQ তার মান আমরা পেয়ে গেলাম 160 ডিগ্রি। এবারে দেখো, এবারে আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, ত্রিভুজ ORQ, ত্রিভুজ ORQ এখান থেকে এবার কি পাচ্ছি দেখো, এখানেও সিমিলারলি আমরা বলতেই পারি OR সমান OQ, কারণ এরাও একই বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু এরা দুটো বাহু সমান হচ্ছে তার মানে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে দুটো সমান কোণ কোনটা, অ্যাঙ্গেল ORQ সমান অ্যাঙ্গেল OQR। তো এই দুটো কোণই 40 করে হবে, কারণ এই কোণটা বলে দেওয়া যায় 40, তাহলে এটা যদি 40 হয় তাহলে এই গোটা কোণটাও 40ই হবে। তাহলে এইখানে দুটো কোণ 40 40 পেয়ে গেলাম। তাহলে এখানে যে কোণ আরেকটা কোণ পড়ে আছে এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল ROQ, তার মান কত আসবে, সেম 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস 40 করে দেবো, দিলে পেয়ে যাবে। আশা করি কেন বুঝতে পারছো 40 প্লাস 40, কারণ এটাও 40 মানে এই গোটা কোণটাও 40 হবে, সেই জন্য আমরা এখান থেকে লিখতে পারছি, ঠিক আছে। তাহলে 180 মাইনাস 80 অর্থাৎ 100 ডিগ্রি। এবারে ভালো করে বোঝো কি বলেছে, তোমাকে বলেছে অ্যাঙ্গেল POR এর মান বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল POR এর মান কীভাবে করতে পারি, POR অর্থাৎ এইটুকু বের করবো। এইটুকু কীভাবে আসবে, গোটা কোণ অ্যাঙ্গেল POQ, অ্যাঙ্গেল POQ থেকে যদি আমরা তার এক টুকরো কোণ ROQ বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো POR। দেখো এই গোটা অংশ থেকে ছবিটা অ্যাকচুয়ালি কীরকম আছে দেখো, এরকম আছে, এরকম আছে। এই গোটা কোণকে বলা আছে কত দেখো 160 ডিগ্রি, যেটা আমরা বের করলাম এক্ষুনি, এইটা এটা। আর এক টুকরো এই অংশটা আমরা বের করলাম এক্ষুনি 100 ডিগ্রি। এই গোটাটা কত পেলাম, এই গোটাটা হচ্ছে 160, আর এর মধ্যে এইটুকু আছে 100 ডিগ্রি। তাহলে এইটুকু আমরা বের করতে গেলে কী লিখতে পারি, 160 মাইনাস 100 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি হবে। তো এই 60 ডিগ্রি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। 160 মাইনাস 100 অর্থাৎ 60 ডিগ্রি। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো চলে আসছে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে সাইন B+C/2 এর মান কত। ওকে, দেখো সাইন B+C/2 এর মান বের করতে হবে, এর মধ্যে কোনটা। তো যে কোনো একটা ত্রিভুজ যদি ABC দেওয়া থাকে তুমি বলতেই পারো অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C এটা সমান কত হবে, 180 ডিগ্রি হবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোনো যোগফল 180 ডিগ্রি হয়। তার মধ্যে আমাদের B+C এর মান দরকার, তার মানে আমরা B+Cটাকে বাম দিকে রাখবো, আর যেটা অজানা মান মানে যেটার মানটা আমরা বের করতে চাইছি সেটাকে ডান দিকে করে দেবো।
এবারে দেখো বি প্লাস সি বাই টু আছে, তো ঠিক আছে, এদিকে আমরা বাই টু করে দিলাম, আমাদের যেটা দরকার সেটা করে দিই। এবারে দেখো এই 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই টু যখন করছি আমরা, তখন এই জিনিসটাকে আমরা দুইটা, যেহেতু ভাজক আছে দুজনকে ভাগ করে দিচ্ছি। 180কে 2 দিয়ে ভাগ করলে হবে কি 90 ডিগ্রি মাইনাস, আর এটাকে হবে কি অ্যাঙ্গেল এ বাই টু, এরমভাবে রেখে দিলাম। এবার আমাদের দরকার সাইন, তো আমরা বোথ সাইডে সাইন নিয়ে নিলাম। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই টু সমান, এদিকে যেমন সাইন নিচ্ছি তো এদিকেও সাইন নিয়ে নেবো, নিলে কত হবে 90 মাইনাস অ্যাঙ্গেল এ বাই টু। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কী হয়, কস থিটা হয়, থিটা মিনস অ্যাঙ্গেল এ বাই টু। তাহলে দেখো সাইন বি প্লাস সি বাই টু এর মান পেলাম কি কস এ বাই টু। ওকে, একদম ক্লিয়ার পেয়ে গেছি আমরা। তো কোন আনসারটা হয়ে গেল, আমরা এটা হচ্ছে উত্তর হিসেবে পেয়ে গেলাম। অর্থাৎ তোমার মনে রাখতে হবে, যদি এখানে বি প্লাস সি বাই টু দেয়, তখন তোমাকে যে কোনটা এখানে দেওয়া থাকবে না, মিসিং যেটা থাকবে সেটাই উত্তরে আসবে, 1 নম্বর পয়েন্ট ওটা মনে রাখবে। আর 2 নম্বর, যদি এখানে সাইন থাকে তো কস দিয়ে উত্তর করবে, যদি কস থাকে তো সাইন দিয়ে উত্তর করবে। ব্যাস এইটুকু করলেই এমসিকিউ তোমরা কিন্তু করে নিতে পারবে। বাট এই কোশ্চেনটা যদি 2 নম্বরের দেয়, তখন কিন্তু তোমাকে এইভাবে কিন্তু প্রুভ করে দেখাতে হবে। বোঝা গেছে কি বললাম? নেক্সট কোশ্চেন দেখো, একটা অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। আচ্ছা, এই কোশ্চেনটা হয়তো একটু টাইপিং মিস্টেক থাকতে পারে, কারণ দু জায়গায় দেখো ব্যাস দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করে নিও। তো আমি যেটা কোশ্চেন তুলেছি সেই অনুযায়ী আমি করে গেলাম, ঠিক আছে? একটা অর্ধগোলক দেখতে পাচ্ছ, এটা ধরো অর্ধগোলক। তো এই অর্ধগোলকের ব্যাস আর একটা গোলকের ব্যাস দেওয়া আছে। তো এই গোলকটার ব্যাসার্ধ আমি আর ভাবছি, এই গোলকটার ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে এর ব্যাস কত? এর ব্যাস কত হবে? 2r হবে। এবার বলেছে এই গোলকটার অর্ধগোলকের ব্যাস গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে গোলকের ব্যাসের দ্বিগুণ যদি এর ব্যাস হয়ে থাকে, তাহলে এর ব্যাস কত অ্যাকচুয়ালি আসা উচিত? 2r ইন্টু টু, দ্বিগুণ যেহেতু, তার মানে 4r। তাহলে 4r যদি এর ব্যাস হয়, তার মানে এর ব্যাসার্ধ কত হবে? তাকে 4rকে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 2r হয়ে যাবে এর ব্যাসার্ধ, অর্থাৎ এটা হয়ে যাবে কত? 2r। ঠিক আছে, এবারে দেখো আমাদের বলেছে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত কত। তাহলে গোলকের আয়তন কত আসবে? গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, অর্থাৎ 2r এর হোল কিউব ইস্টু অর্ধগোলকের আয়তন অনুপাত কি হয়? 2/3 পাই আর কিউব। তো এর ক্ষেত্রে আর কত? 2r এর হোল কিউব। ঠিক আছে, ভালো করে দেখো গোলকের ক্ষেত্রে কি হয়। এখানে গোলকের ক্ষেত্রে এটা ফার্স্ট গোলক গেল, তো গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, সরি এখানে আর আর হবে 2r লিখেছি। আর এখানে দেখো 2/3 পাই আর কিউব, তো 2r এর হোল কিউব। ক্লিয়ার? ওকে, দেখো এখানে ব্যাসার্ধ 2r, এটার ক্ষেত্রে ব্যাসার্ধ আর, ফার্স্ট গোলকের আয়তন আর এটা আমাদের অর্ধগোলকের আয়তন। ওকে, 3 কাটো, পাই আর এই পাই কেটে গেল। ঠিক আছে, এই 2 এর সঙ্গে এই 2 কাটলো, অর্থাৎ 2r কিউব ইস্টু এখানে 2 এর কিউব করলে হবে 8, আর এখানে আর কিউব। আর কিউব কেটে গেল, 2 দিয়ে কাটো 1, আর এখানে 8 কাটো 4, তো 1:4 হয়ে যাবে সঠিক উত্তর। আর এই কোশ্চেনটা আমি যেমনটা বললাম, এটা অন্যরকমও থাকতে পারে। এই গোলকের ব্যাসার্ধ এই গোলকের ব্যাসের দ্বিগুণ বলতে পারে, এই গোলকের ব্যাস এই গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ বলতে পারে, এরকম টাইপসের থাকতে পারে। তো তোমরা যেমন বলবে তেমন। তো এখানে যেটা আছে আমি সেই অনুযায়ী কিন্তু আনসারটা করলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে x+5 x+3 এইভাবে একটা সংখ্যা রেখা সারি দিয়েছে, তথ্যের সংখ্যাগুরু মান 37 বলেছে। তার মানে কি এর মধ্যে কোনো একটা সংখ্যা 37 বার রয়েছে। ঠিক আছে, তো এখানে সংখ্যাটা তো আদৌ জানি না আমরা, তো x এর মান আমাকে বের করতে বলেছে। তো কিভাবে করবে? প্রথম কথা, যেটা তোমাকে বলছে কোনটা দেখো সংখ্যাগুরু মান আসা উচিত এখানে, x+5 x+3 x+1, দেখো কোন জিনিসটা সব থেকে বেশি বার আছে। x+3 দেখো একটা আছে, এখানে দুটো আছে। আচ্ছা, x+1 দেখো এখানে একটা, এই একটা, x+1 আর কোথাও নেই। x+5 দেখো, x+5 x+5ও নেই। তো বুঝতেই পারছো এখানে সংখ্যাগুরু মান কোনটা আসছে, তার মানে সংখ্যাগুরু মান আসছে x+3। দেখো এই জিনিসটা দুবার আছে, এই একবার আছে, এই একবার আছে, তার মানে x+3 অ্যাকচুয়ালি সংখ্যাগুরু মান হওয়া উচিত। আর সেই মানটা কত দেওয়া আছে? 37 দেওয়া আছে। তার মানে x এর মান কত হবে? 37 মাইনাস 3, অর্থাৎ 34 হবে আমাদের x এর মান। বোঝা গেছে? দেখো পরের কোশ্চেন কি আছে, একটা গাড়ির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 60,000 টাকার একটা গাড়ির 2 বছর পর মূল্য কত হবে? তো তোমরা জানো এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, এটা হচ্ছে সমহার বৃদ্ধির একটা কিন্তু অঙ্ক। তো দেখো বৃদ্ধি পেলে 60,000 টাকার একটা গাড়ি, অর্থাৎ গাড়িটার বর্তমান মূল্য তোমাকে বলে দেওয়া আছে কত? 60,000 টাকা। ঠিক আছে, তো এই টাকাটাই 2 বছর পরে, ঠিক আছে, 2 বছর পরে কত হবে সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ 1 প্লাস কত পার্সেন্ট করে বৃদ্ধি হয়? 10% করে বৃদ্ধি হয়। 2 বছর পরে কত হবে সেটাই করতে হবে। ঠিক আছে, তো বৃদ্ধি হচ্ছে বলে এখানে যোগ, যদি বলতো 10% করে হ্রাস পাই তো এখানে আমরা বিয়োগ করতাম। ঠিক আছে, বাস এইটুকু করলেই আমাদের উত্তরে সি হবে। 60,000 ইন্টু এটাকে কাটাকাটি করলে দেখো আসছে 10,
10 একে 10, একে 11 10, আর 11 10 হোল স্কোয়ার মানে 11 10কে আমরা দুবার লিখে করতে পারি, অথবা 11 স্কোয়ার করে তোমরা 121 আর নিচে 10 স্কোয়ার করে 100 এইভাবেও লিখতে পারো। যেহেতু আমাদের কাটাকাটি করতে হবে আমরা এইভাবে লিখে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 11 করে 121, আর 121-এর সঙ্গে 6 আমরা গুণ করে দেবো, 726, আর দুটো শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এত টাকা হয়ে যাবে গাড়িটার দাম। বোঝা গেছে? নেক্সট, এ সমান দেওয়া আছে দেখো 2 + √3 এবং এ বি সমান দেওয়া আছে 1, তাহলে এ মাইনাস বি এর মান কত? ক্লিয়ার? তো যেটা দেওয়া রয়েছে এর মান 2 + √3, আর এ বির মান যদি এখান থেকে 1 বলে দেওয়া থাকে, তাহলে বি এর মান নিশ্চয়ই 1/a লিখতে পারি, অর্থাৎ 1/a এর মান এবার এখানে বসিয়ে দাও 2 + √3। এবার এটাকে করণে নিরসন করো। তো করণে নিরসন করতে গেলে কি, এর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে আমরা গুণ করব, অর্থাৎ 2 - √3 দিয়ে আমরা ওপর নিচে গুণ করব সংখ্যাটাকে, 2 - √3। তাহলে উপরে হলো 2 - √3, আর নিচে হলো 2 স্কোয়ার করলে 4, -√3 স্কোয়ার করলে হবে 3, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করলাম। তার মানে 2 - √3 সমান 1/1 সমান 2 - √3। এটা হয়ে গেল b এর মান। এবার a মাইনাস b এর মান বের করতে বলেছে। তো এর মান কত? 2 + √3, আর মাইনাস b এর মান কত দেওয়া আছে? 2 - √3। ব্যাস হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করি, 2 + √3 -2, মাইনাসে মাইনাসে +√3, +2 -2 কেটে দাও, দিলে হবে √3 + √3 মানে 2√3। এটা আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কি হয়? সমান হয়ে থাকে। সমান। নেক্সট, এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে sin a + b সমান √3/2 হলে cos c/2 এর মান কত? ওকে, তো যেটা দেওয়া আছে সেখান থেকে স্টার্ট করি আমরা। sin a + b এর মান দেওয়া আছে √3/2। আচ্ছা, √3/2 সাইন কতর মান √3/2 হয়? সাইন 60 ডিগ্রির মান বা সাইন π/3 এর মান। ঠিক আছে, তো এখানে সাইন 60 আমরা লিখলাম। দুদিক থেকে সাইন সাইন যেমন আমরা নিতে পারি, তেমনি সাইনকে বাদও দিতে পারি। a + b এর মান চলে এলো কত? 60 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে কি? বের করতে বলেছে cos c/2। আচ্ছা, একটা কোণেরই তো, ত্রিভুজ এবিসি এর একটা কোণ হচ্ছে সি, আর তার বাকি দুটো কোণ a + b, তাহলে a + b এর যোগফল বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে সি কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ এ আর বি যোগ করে বলা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আরেকটা কোণ বের করতে গেলে, অর্থাৎ সি কোণটা বের করতে গেলে আমরা 180 থেকে দুটো যোগফলকে বিয়োগ করে দেবো, দিলে পেয়ে যাবো 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের cos c/2 এর মান যখন বের করব, তো cos সি এর জায়গায় আমরা বসাবো 120/2, অর্থাৎ cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির মান কত হয়? cos 60 এর মান sin 30 এর সঙ্গে সমান হয়, অর্থাৎ হাফ। cos 60 এর মান কত হয়? হাফ। তো এটাই আমাদের উত্তর। নেক্সট দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, উচ্চতা 21 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে ব্যাস বলে দেওয়া আছে 12 সেমি, তার মানে ব্যাসার্ধ এখান থেকে আমরা বের করে নিই 6 সেমি। 12কে 2 দিয়ে ভাগ করলাম। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, মানে 2 পাই আর এইচ এর মান আমরা করব। তাহলে 2 22 7, আর এর মান 6, আর হাইট কত বলে দেওয়া আছে দেখো 21 সেমি উচ্চতা। তো ব্যাস কাটাকাটি করে দাও, 22 দুগুণে 44, আর 6 তিনে 18। ঠিক আছে, তাহলে 18 4 72, 7 18 4 72, 7 79, অর্থাৎ 792 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বলেছে। তো এটাই আমাদের উত্তর হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, 1 থেকে 10 ও 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় মান কত? আচ্ছা, মৌলিক সংখ্যা কোনগুলো কোনগুলো? 2 মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3 5 আর 7, এই চারটেই থাকে। তো এই সংখ্যাগুলো গড় বের করতে গেলে কী করতে হবে? এই সংখ্যাগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে সংখ্যাগুলোকে সব কটাকে যোগ করে দাও, আর চারটে সংখ্যা যেহেতু আছে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 2 5 5 10 আর 7 17, আর 17কে 4 দিয়ে ডিভাইড করো, 4.25 হয়ে যাবে আমাদের আনসার। পরের কোশ্চেন দেখো, সত্য মিথ্যা লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময় ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা ঠিকঠাকই রয়েছে, এটা সত্য। ঠিক আছে, কিভাবে আসছে আমি একটু বলে দিই। দেখো, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, দেখো, লাভ্যাংশ স্থির মানে যে লাভটা, তারা ধরো তুমি একটা টাকা লাভ পাচ্ছ, ধরো 100 টাকা তুমি লাভ চাইছো। ওকে, তুমি এটা ফিক্সড যে তুমি একটা ব্যবসা করছে, সেখান থেকে তুমি 100 টাকা লাভ রাখবেই, এটা ফিক্সড। এবারে তোমার বলেছে মূলধনের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো স্বাভাবিক, যদি তুমি লাভটাকে ধরে রাখতে চাও, তাহলে তোমার যে মূলধন তুমি দিচ্ছ, সময়টা যদি তুমি মূলধন কম দাও, সময় তাহলে তোমাকে বাড়াতে হবে। আর মূলধন যদি বেশি দাও, তাহলে সময় সেখানে কমাতে হবে। তো যখন একটা আরেকটা বিপরীতে যাচ্ছে, তখন সেটা কী সম্পর্ক হয়? ব্যস্তানুপাতিক সম্পর্কই হয়। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেন, 2x² - 3x + 5 = 0 সমীকরণের বীজ দুটি বাস্তব। আর সমীকরণের বীজ বাস্তব কি অবাস্তব চেক করতে গেলে কী করতে হয়?
নিরূপকের মান বের করতে হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটাকে টেস্ট করতে হয় কী আসছে। তো বি মানে কি, এখানে এক্সের যে সহগ অর্থাৎ -3 তার স্কোয়ার মাইনাস 4, এ মানে কত এক্স স্কোয়ারের যে সহগ, আর সি মানে কত যেটা ধ্রুবক রাশি। তাহলে এখানে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়, 3 স্কোয়ার করলে 9 হবে, আর এখানে 4 দুগুণে 8, 5 40 হবে, অর্থাৎ -31 আসছে, যেটা কিন্তু শূন্যর থেকে ছোট। আর শূন্য থেকে ছোট মান যদি আসে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান যেহেতু লেস দ্যান 0, তো সেক্ষেত্রে এটা কিন্তু অবাস্তব বীজকে বোঝায়। ঠিক আছে, অবাস্তব বীজকে বোঝায়। তো এখানে কিন্তু বাস্তব দেওয়া আছে, যেটা কিন্তু মিথ্যা, স্টেটমেন্টটা মিথ্যা। ওকে, নেক্সট। সরি, এখানে একটা কোশ্চেন বাদ চলে যাচ্ছে। দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটো সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3টি। এটা কি, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো একটা বৃত্ত এই, আরেকটা বৃত্ত দেখো এই বাইরে থেকে স্পর্শ করেছে, আর এই বিন্দুতে এখানে স্পর্শ করেছে। তো সাধারণ স্পর্শক কোনটা হবে? এটা দেখো একটা সাধারণ স্পর্শক হবে, এটা একটাই স্পর্শক যেটা দুজনকে টাচ করে যাচ্ছে। আরেকটা সাধারণ স্পর্শক দেখো এটা হবে, আরেকটা সাধারণ স্পর্শক দেখো এটা হবে। তার কটা হবে? তিনটেই হবে। তো তিনটে ঠিকঠাকই রয়েছে, তার মানে এটা সত্য হবে। পরের কোশ্চেন দেখো, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে, অর্থাৎ এখানে থিটার রেঞ্জ বলা আছে 0 থেকে 90 এর মধ্যে হলে সাইন থিটা প্লাস কস থিটার মান 1 থেকে বড় হবে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা একটা ত্রিভুজ ধরে করব প্রমাণটাকে। ঠিক আছে, দেখো এটা একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম, নাম দিয়ে দাও এ বি সি, আর এটা ধরে নাও থিটা কোণ, এটা হচ্ছে থিটা কোণ। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, এখানে এবি প্লাস বিসির যে মান সেটা এসির থেকে বড় হবে, আর তবেই তো ত্রিভুজ আঁকা সম্ভব। যে কোনো দুটো বাহু, এটা যদি সমকোণী ত্রিভুজ ধরে থাকি বা এমনি ত্রিভুজই ধরে না, যে কোনো ত্রিভুজই ধরে না কেন, দুটো বাহুর মান অবশ্যই একটা বাহু যে আরেকটা যে বাহু থাকবে তার থেকে বড় হবে। এটা একদম সেই ক্লাস 6-7 অঙ্ক করে আসতে, সেই অঙ্কই সেই কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এই যে ইকুয়েশনটা আমরা বানালাম, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এবি প্লাস বিসি সমান এসি প্লাস কে, অর্থাৎ এবি প্লাস বিসি এর মান যেহেতু এসির থেকে বড়, তাহলে এসির সঙ্গে এমন কোনো একটা সংখ্যা যেটা কে, যদি আমরা সেটা যোগ করি তাহলে তবে গিয়ে এটা সমান হবে। ধরে নাও এই দুটো যোগফল এসছে, কথার কথা বললাম 10, আর এটার মান ধরো 9, এসি মান ধরো 9, তাহলে নিশ্চয়ই 9 এর সঙ্গে 1 যোগ করলে আমরা 10 পাবো। তো সেই জন্য এসি প্লাস কে লিখলাম, আশা করি কারো কোনো ডাউট নেই। আর কে এর মান তো অবশ্যই 0 থেকে বড় হতে হবে, তো নেগেটিভ মান নেওয়া যাবে না। ঠিক আছে, কে এর মান অবশ্যই পজিটিভ হতে হবে। এবার আমরা যে ত্রিভুজ, সেই ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে সাইন থিটা নিচ্ছি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ নিচ্ছি, সাইন থিটা নিচ্ছি। এখানে লম্ব কোণটা এবি আর অতিভুজ কোণটা এসি। আর কস থিটা যদি আমরা দেখি, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি, আর অতিভুজ কত, এসি। লিখলাম এটা। ঠিক আছে, এবার আমাদের বের করতে বলছে দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান। আচ্ছা, আমাদের এখানে স্পেসটা একটু কমে গেছে, আমি এইখানে করছি। ঠিক আছে, এই জায়গাটা একটু করছি। দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলছে, তো সাইন থিটা প্লাস কস থিটা মানগুলোকে বসিয়ে দাও। সাইন থিটার মান কি নিলাম, এবি বাই এসি, প্লাস কস থিটার মান নিলাম কি, বিসি বাই এসি। দেখো এখান থেকে এসিকে আমরা লসাগু নিতে পারি, তাহলে পাবো কি এবি প্লাস বিসি। ঠিক আছে, আচ্ছা এবি প্লাস বিসি, এই এবি প্লাস বিসির মান এক্ষুনি কী দেখতে পাচ্ছ, এখান থেকে কী নিলাম আমরা, যেটা এসি প্লাস কে বাই এসি। আচ্ছা, এসিকে এসি দিয়ে ভাগ করলে হবে 1, আর কে এসি দিয়ে ভাগ করতে পারি, মানে এরকমভাবে লিখে রাখতে পারি। এবার দেখতেই পাচ্ছ এখানে কে যেহেতু একটা ধনাত্মক সংখ্যা, তো এখানে যাই আসুক না কেন, আমি কথার কথা যদি কে এর মান মিনিমামও ধরি, এটা যদি 0.1ও ধরি, তো তারপরে তাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মানে তো সেটা ডেফিনেটলি পজিটিভ আসবে, এবং তার সঙ্গে 1 যোগ হয়ে আছে, তার মানে এটার টোটাল যেটা ভ্যালু আসবে সেটা অবশ্যই 1 থেকে বড় আসবে। ব্যাস এইখান থেকে তো আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান 1 থেকে বড়, আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, তার মানে এই যে স্টেটমেন্টটা, এটা সত্য প্রমাণ আমরা করে দিলাম। নেক্সট, 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বলেছে। তো একটা অর্ধগোলকের, নিরেট গোলকের, তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কি হয়, 4πr²। এখানে আর এর জায়গায় কত আছে, এখানে আর এর জায়গায় আছে 2r, অর্থাৎ 2r এর স্কোয়ার হবে, মানে হোল স্কোয়ার হবে, তার মানে 4π, আর এখানে 2r এর হোল স্কোয়ার করলে কত আসবে, 4r² আসবে, তার মানে 4×4 16 পাই r², এটা হওয়া উচিত, বাট দিয়েছে কত, 4πr²। তার মানে এই যে স্টেটমেন্টটা সেটা কি, মিথ্যা। এরপরে 5, 6, আচ্ছা 5, 5, 6, 7, 7 রাশি তত্ত্বের গড় ইকুয়াল টু মধ্যমা। আচ্ছা, এর যে মধ্যমা সেটা এই গড়ের সঙ্গে সমান হবে। আচ্ছা, গড় বের করতে গেলে কী করতে হয়, সব কটাকে যোগ করে তাকে, এখানে 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ডিভাইড করো, তাহলে 5 + 5 + 6, 5 + 5 + 6 + 7 + 7।
ঠিক আছে, তাকে 5 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো কি গড়। এই যে জিনিসটা পাচ্ছি এটা হচ্ছে গড়ের মান। তাহলে 7 7 14 6 20 আর এখান থেকে 10 30, 30কে 5 দিয়ে ভাগ করলে হবে 6। তো এটা গড়। আর মধ্যমা করতে গেলে কি করতে হয়, 5টা যেহেতু রাশি আছে দেখো মাঝখানে যে পদটা সেটাই এর মধ্যমা, যেহেতু এটা ছোট থেকে বড় তো সাজানোই রয়েছে, তো সেক্ষেত্রে একদম সব ক্লিয়ার হয়েছে। আর এটা তুমি n/2 অর্থাৎ n+1/2 করলেও সে দেখো তৃতীয় পদটা আসবে, তো তৃতীয় পদ 6 দেখতে পাচ্ছ। তার মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা ঠিকঠাকই রয়েছে আর এটা আমাদের সত্য হয়ে যাবে। পরের কোশ্চেন চলে আসছে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা 2 বছরে 5,408 টাকা হলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হার বলছে 5,000 টাকা। দেখো 5,000 টাকা বেড়েছে কত বছরে বেড়েছে? 2 বছরে। তাহলে 1 প্লাস r/100 2 বছরে বেড়ে হয়েছে 5,408 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি হলো। তো 5,000 টাকা বেড়েছে, 5,000 টাকা বেড়েছে, এক সেকেন্ড, এখানে 5,000, ঠিক আছে কোনো ব্যাপার নয়, চলো হয়েছে 5,408 টাকা হয়েছে। এবার সলভ করো এখান থেকে। 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার সমান 5,408 ডিভাইডেড বাই 5,000। ঠিক আছে, তো এটাকে কাটাকাটি করা যায়। কাটাকাটি করার জন্য আমরা কি করছি, 2 দিয়ে শুরু করি ফার্স্ট। 2 না 8 আছে, আমার 4 দিয়ে করা যায়। 4 একে 4 করো, 1 4 2 8, 2 0 4 5 20, 0, এখানে 4 দিয়ে করলে 1, আর 4 3 12, 2 4 5 20, 4 2 8। আচ্ছা 1250, 1250, 625, মানে 2 দিয়ে, 2 দিয়ে কাটলে এটা হবে 625, আর এখানে 2 দিয়ে কাটলে হবে 6 7 6, তার মানে 676/625। আর এই জিনিসকে আমরা লিখতে পারি তো 676 কার বর্গ? 26-এর বর্গ। 25 কার বর্গ? এই 625 কার বর্গ? 25-এর বর্গ। তার মানে এই জিনিসটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ 1 প্লাস r/100 এর যে ভ্যালু চলে আসছে, দুদিক থেকে বর্গটাকে তুলে দিই, দেখো এদিকে 2টা আর এদিকে 2টা যদি তুলে দিই, তাহলে 1 প্লাস r/100 এর মান চলে আসবে 26/25। তাহলে এখান থেকে r/100 এর মান চলে আসবে কত? 26/25 মাইনাস 1। লসাগু করে দাও, 25 লসাগু হবে, 26 বিয়োগ 25 একে 25, অর্থাৎ 1-এর 25 হয়ে যাবে। তাহলে r/100 এর ভ্যালু আসছে 1-এর 25। এই 25-এর সঙ্গে এই 100 কেটে দেবে। অবশ্যই এগুলো তোমরা নিচে নিচে স্টেপে করতে পারো। তাহলে r এর মান দেখো 4-এর সঙ্গে এই 1 গুণ করে হয়ে যাবে 4%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এ ও বি যথাক্রমে 15,000 ও 45,000 টাকা নিয়ে একটা ব্যবসা করতে শুরু করেছে। 6 মাস পরে বি এর লভ্যাংশ এত টাকা পাই, তাহলে এর লাভ্যাংশ কত? ঠিক আছে, তো দুজনের মূলধনের অনুপাত দেখো, এখান থেকে করে নিচ্ছে 15,000 আর 45,000 কাটো, 15 3 45, 15 1 15 আর 15 3 45। তো দুজনের মূলধনের অনুপাত আমরা নিয়ে নিলাম। তোমরা লিখে করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো 1:3 চলে এলো। এবারে এই 1:3 অনুপাতে যেহেতু তাদের মূলধন আছে, তাদের লাভটাও নিশ্চয়ই 1:3 অনুপাতেই পাবে। ঠিক আছে, তো বি লভ্যাংশ হিসাবে এত টাকা পেয়েছে, ধরে নিই টোটাল লাভ হয়েছে কত? এক্স টাকা। তাহলে আমাদের বলেছে এর লভ্যাংশ কত বের করতে হবে। লাভ কিছু বলে দেওয়া আছে? বলে দেওয়ার নেই। আচ্ছা, এই 6 মাস পরে বি 6 মাস পর বি লভ্যাংশ হিসেবে এত টাকা পায়। ওকে, ধরে নাও লাভ হয়েছে টোটাল এক্স টাকা। ঠিক আছে, লাভ হয়েছে এক্স টাকা। তাহলে এক্স টাকার মধ্যে বি কত পাচ্ছে দেখো, বির অনুপাত কত? 3 ভাগ। আর আনুপাতিক ভাগাকার করতে গেলে 3 আর 1 যোগ করে তলায় বসবে, 3 যোগ 1 করে 4। তো এটা কার হচ্ছে? বি এর। তো বি কত টাকা পেয়েছে দেখো, 3,030 টাকা পেয়েছে। তো এটাকে সলভ করলে আমরা পাবো কি? এক্স এর ভ্যালু। এক্স সমান চলে আসবে, গুণ করে দাও কোনাকুনি, 4 0 4 4 0 4 0 হয়েছে। তো এটা টোটাল কি? এক্স এর মান, অর্থাৎ এত টাকা লাভ হয়েছিল আমরা পেয়ে গেলাম। তাহলে এর লভ্যাংশ বের করতে গেলে কি করতে হবে? টোটাল লাভ এর এর লভ্যাংশ বের করছি, তো এর আনুপাতিক ভাগার কত হবে? 1-এর 4। ঠিক আছে, তো এটা ভাগ করে দাও, দেখো এখান থেকে 0 1 0, তো 1 0 1 0 হয়ে যাবে, এত টাকা হয়ে যাবে এর লভ্যাংশ। ঠিক আছে, এটা আনসার। নেক্সট বলছে দেখো কি, a প্লাস 1/a সমান 2 হলে a টু দি পাওয়ার 2024 প্লাস 1/a টু দি পাওয়ার 2025 এর মান কত? ঠিক আছে, আচ্ছা তো কিভাবে করতে পারি এখান থেকে? প্রথম কথা, এই যেটা দেওয়া রয়েছে a প্লাস 1/a এটা সমান 2, এখান থেকে আমরা লসাগু শুরু করি। এটা লসাগু করলে কী হবে দেখো, এখান থেকে a স্কোয়ার পাবে, এখানে 1 সমান 2, কোনাকুনি গুণ করে দাও, a স্কোয়ার প্লাস 1 সমান 2a, 2 এটাকে এদিকে মাইনাস করে নিয়ে চলে এসো, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। এটাকে মিডল টার্ম করলে একটা পাবো দেখো, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র সাজালে একটা উৎপাদক a-1 আসবে, আরেকটা উৎপাদক a-1 আসবে।
তাহলে এখান থেকে একটা বীজ আসবে 1, আরেকটা বীজও কিন্তু 1 আসছে। এই জিনিসটা আশা করি তোমরা বুঝে গেছো, করে নিতে পারবে। আমি যে মাঝখানে 2-একটা স্টেপ বাদ দিয়েছি সেগুলো কিন্তু করে নিতেই পারবে তোমরা। ঠিক আছে? তাহলে এর মান একটা পেলাম 1, আরেকটা মানও কিন্তু 1ই পেলাম। অর্থাৎ এর দুখানা বীজ এখান থেকে বুঝলাম কি সমান আসছে। এখান থেকে এবার এর মানগুলোকে বসিয়ে দাও। তাহলে এর মান যেহেতু সমান, তাহলে আর বেকার ভাবারও কিছু নেই। তাহলে 1 এর পাওয়ারে 2024 প্লাস এখানে 1 বাই আবার এর জায়গায় 1 তার পাওয়ারে 2025। যখন এরকম থাকবে তোমাকে সবসময় মনে রাখতে হবে এই যে অজানা রাশি যেটা a, তো সেখানে এমন কিছু একটা মান আসবে যেটা ক্যালকুলেশন করা সম্ভব। অর্থাৎ এমন কোনো বড় রাশি আসবে না যাকে যদি 2024 করা হয় অর্থাৎ তার পাওয়ার 2, 3 এমনি 5 পর্যন্ত গেলেই তাই করতে ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যাবে। তো এখানে আবার 2024 আছে। তো সেই জন্য মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে যে যার রেসপেক্টে তোমাকে মানটা বের করতে হবে তার মান অর্থাৎ যে ইকুয়েশন দেওয়া থাকবে সেটা কিন্তু যথেষ্ট ছোট একটাই সংখ্যায় আসবে। ঠিক আছে? তো একের পাওয়ারে যাই সংখ্যা থাক না কেন সেটা হবে 1। সিমিলারলি এখানেও একের পরে যাই থাক না কেন 1 হবে। তাহলে 1 + 1 সমান হয়ে যাবে 2। এটাই আমাদের আনসার। ঠিক আছে? নেক্সট দেখো। দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত 25:64 হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে সদৃশ্য ত্রিভুজের পরিসীমা অনুপাত দেওয়া আছে 25:64। তো প্রথম ত্রিভুজটার জন্য প্রথম যে ত্রিভুজ আছে, ঠিক আছে? প্রথম যে ত্রিভুজ তার বাহুগুলো আমরা এখানে ধরে নিচ্ছি। একটা A, একটা B, একটা C। ঠিক আছে? তো এর জন্য পরিসীমা বলে দেওয়া আছে কত? 25 বলে দেওয়া আছে। তো এর পরিসীমা কত আসা উচিত? দেখো এইভাবে a প্লাস বি প্লাস সি আসা উচিত। তার মানে a প্লাস বি প্লাস সি এর মান বলে দেওয়া আছে 25। ঠিক আছে? আচ্ছা, এটা অনুপাত দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে দ্বিতীয় ত্রিভুজের 3টে বাহু যথাক্রমে একটা এক্স, একটা বিএক্স আর একটা সিএক্স। তো সেক্ষেত্রে এই 3টে যে যোগফল আসবে এক্স প্লাস বিএক্স প্লাস সিএক্স এর মান আসবে 64। এটার সঙ্গে সমান হবে দ্বিতীয় ত্রিভুজের জন্য। এটা দ্বিতীয় ত্রিভুজ, এটা দ্বিতীয় ত্রিভুজ। তো এখান থেকে এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস সি চলে আসবে, সেটা সমান 64। অনুরূপ বাহু বলে সেই জন্য আমরা এইভাবে ধরছি। ঠিক আছে? অনুপাত রেশিওগুলো সমান হবে। এটা এ হলে এটা এ এক্স হবে, এটা বি হলে এটা বি এক্স হবে, এটা সি হলে এটা সি এক্স হয়। ঠিক আছে? রেশিওগুলো সমান হবে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এক্সের মান আমরা এখান থেকে পেয়ে যাবো এ প্লাস বি প্লাস সি এর মান 25 বসিয়ে দিলাম। তো এক্সের মান পেয়ে গেলাম 64/25। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত আমাকে বের করতে হবে। তা অনুরূপ বাহুগুলোর অনুপাত এ প্লাস বি প্লাস সি এর মান অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর যে মান ইসটু এক্স ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মানের অনুপাত করতে বলেছে। তো এটার মান এসছে কত? 25 ইসটু এটার মান এসছে কত? 64/25। এটা এক্স এর মান আর এ প্লাস বি প্লাস সি এর মান কত? 25। তো এটার উত্তর সেম 25:64 আসবে। ঠিক আছে? পরিসীমা অনুপাত যা আসবে অনুরূপ বাহুগুলোর অনুপাতও তাই আসবে। ক্লিয়ার? নেক্সট, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তো পিথাগোরাস উপপাদ্য তোমরা জানো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজটির অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা সমষ্টির সমান হবে। ঠিক আছে? তো যেটা বললাম সেটা খাতায় তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ধরো এ বি সি। এটা এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসিটা হচ্ছে কি অতিভুজ। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কোয়ার লম্ব আর ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হবে। ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। নেক্সট কোশ্চেন, ট্যান 40° মান দেওয়া আছে। দেখো p/q cos 50° মান বের করতে হবে। আচ্ছা, তো ট্যান 40কে আমরা এইভাবে লিখতে পারি। দেখো ট্যান 40 আর 50, 40 আর 50 যোগ করলে 90 হয়। তার মানে এটা পুরক্ষণের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 90 - 50 হয়েছে p/q। ট্যান 90° - থিটা মানে কি হয়? cot থিটা, অর্থাৎ cot 50 সমান p/q। ঠিক আছে? অর্থাৎ p/q এখানে কি এই যে কটের মানটাও পেয়ে গেলাম p/q। এটা কি? এটা অ্যাকচুয়ালি ভূমি আর এটা অ্যাকচুয়ালি লম্ব। তো এটার ভূমি আর লম্ব যদি হয় তো সেক্ষেত্রে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ভূমির মান বলে দিচ্ছে দেখো p আর লম্বর মান বলে দিচ্ছে কত? q। তাহলে অতিভুজ কত আসবে এখান থেকে বলো? p² + q² আসবে। তাহলে cos 50 মান বের করতে বলেছে। তা দেখো cot 50 মিনস এইটার কথা বলছে 50। ঠিক আছে? তার মানে এখান থেকে ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখো cos 50 মান দরকার। তো cos 50 মান আমরা কি করতে পারি? cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে ভূমি cos 50 মান দেখো cos 50 সমান চলে আসবে কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি মানে এখানে p আর অতিভুজ মানে p² + q²। বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 সেমি
এবং অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে শঙ্কুটার তির্যক উচ্চতা কত? আচ্ছা, একটা শঙ্কু আমি ফার্স্ট তৈরি করছি, দেখো এটা একটা শঙ্কু, ঠিক আছে? নাম দিয়ে দাও এ বি সি, এটা নাম দাও ও। বলছে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2, অর্থাৎ এটা ব্যাসার্ধ 2√2 সেমি দেওয়া আছে। অর্ধ শীর্ষকোণ বলেছে 45 ডিগ্রি। অর্ধ শীর্ষকোণ মানে এই যে শীর্ষকোণ, গোটা শীর্ষকোণ হলে সেটা 45 যদি বলতো তখন গোটাটা হতো, কিন্তু অর্ধ শীর্ষকোণ 45 মানে এই শুধু এক টুকরো বলেছে 45 ডিগ্রি, এইটুকু, ঠিক আছে? বা এইটুকু, যে কোনো এক টুকরো নাও 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়ে থাকে, তার মানে এটা একটা সমকোণী যদি ত্রিভুজ হয়, মানে আলাদা করে ত্রিভুজটা আঁকছি, দেখো এ ও সি, এই দিকেরটাকে নিয়ে করছি আমি। এটা যদি 45 ডিগ্রি হয়ে থাকে, তার মানে আমরা এটাকে লম্ব ভাবতে পারি, এটাকে লম্ব ভাবতে পারি, আর এটাকে ভূমি ভাবতে পারি। কারণ অল টাইম মনে রাখবে ভূমির সঙ্গে অতিভুজ কিন্তু কোণ আমাকে এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? এইভাবে নিতে হবে তোমাকে, ক্লিয়ার? ভূমির সঙ্গে অতিভুজ কোণ হয়ে থাকবে, এইভাবে তোমাকে এই সেন্সে অঙ্কটা করতে হবে। শঙ্কুটার তির্যক উচ্চতা বের করতে হবে, মানে এখান থেকে এসি মান বের করতে হবে, তাই তো? এটার লম্বটা কত দেওয়া আছে? 2√2 দেওয়া আছে। একটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আমাদের অতিভুজ দরকার। তার মানে আমাদের লম্বর মান আর অতিভুজের মান নেবো। তো লম্ব বাই অতিভুজ নেওয়া মানে কি আসবে? সাইন আসবে। তার মানে সাইন 45 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন 45 ডিগ্রি, দেখো এই কোণ আছে 45 ডিগ্রি, সমান লম্বের মান কত? 2√2, আর অতিভুজের মান, অতিভুজ আমরা বের করবো, অর্থাৎ এসি, এটাকে আমরা বের করবো। তাহলে সাইন 45-এর মান কত? 1/√2 সমান এখানে 2√2, নিচে এসি, কোনাকুনি গুণ করে দাও, এসি সমান 2√2 ইন্টু √2, তাহলে 2 আর √2 গুণ করলে আসবে 2 সমান 4 সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে এই তথ্যের গড় মান ও মধ্যমা সমান হলে এক্স এর মান কত? আচ্ছা, এই তথ্যের সাজাতে হবে ফার্স্ট 6, 8, 10, 12, 13 এক্স পরপরই আছে, যেমন এক্স সবার থেকে বড় সংখ্যাটা ধরে নেওয়া যেতেই পারে। তো এই তথ্যের ফার্স্ট যদি গড় বের করতে হয় তাহলে কী করবে? সব কটাকে যোগ করো, 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 13 যোগ এক্স। কখানা টার্ম রয়েছে দেখো? 1, 2, 3, 4, 5, 6টা টার্ম রয়েছে, ঠিক আছে? 6খানা টার্ম রয়েছে। এটার গড় মান ও মধ্যমা সমান বলেছে। আচ্ছা, এর মধ্যমা যদি ফার্স্ট আমরা দেখতে যাই, দেখো 5টা টার্ম 1, 2, 3, 4, 5, 6, তাহলে এর মধ্যমা ফার্স্ট বের করে নাও। এর মধ্যমাটা দেখো, মধ্যমা বের করা খুব ইজি হয়ে যাবে এখান থেকে, 6খানা টার্ম যেহেতু, তার মানে 6কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই মানে 3 আসবে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ যে টার্ম সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? অর্থাৎ 10 যোগ 12 তাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ 22কে 2 দিয়ে ভাগ করলে হবে 11, এটা হবে মধ্যমা। তো এই গড় মান আর মধ্যমা সমান বলেছে, তাহলে এই মধ্যমার মান যে 11 এসছে তার গড়ের সঙ্গে তাকে আমরা সমান করে দিতেই পারি, ক্লিয়ার? তো এখানে দেখো 6 8 14, 10 24, 24 আর 12 36 প্লাস 13 মানে 49, তাহলে 49 প্লাস এক্স সমান আসছে 6 11 66, তার মানে এক্সের মান আসছে 66 মাইনাস 49, বিয়োগ করে দাও 17 হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো 12,500 টাকা মূল্যের একটা শেয়ার প্রথম বছরে 12% বৃদ্ধি পায়, কিন্তু দ্বিতীয় তৃতীয় বছরে যথাক্রমে 10% ও 8% হ্রাস পায়। তৃতীয় বছরের শেষে শেয়ারটির দাম কত হবে? ঠিক আছে, তো চলো দেখা যাক কী করা যায়। প্রথমত দেখো 12,500 টাকা মূল্য, ঠিক আছে? 12,500 টাকা মূল্যের একটা শেয়ার রয়েছে। প্রথম বছর 12% বৃদ্ধি পায়, অর্থাৎ 1 প্লাস R/100, অর্থাৎ 12/100 হয়ে গেল, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় তৃতীয় বছরে যতক্ষণ 10% করে 8% করে হ্রাস পায়, তাহলে 1 মাইনাস 10/100 হলো, আরেকটা হচ্ছে 1 মাইনাস 8/100 হলো। 3টে বছর, তো 3টেকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? তো সলভ করো, 12,500 ইন্টু এটা হবে কত? 112/100 গুণ এখান থেকে আসবে কত? 100 বিয়োগ 10 মানে 90-এর 100, এখান থেকে আসবে দেখো 100 বিয়োগ 8 মানে 92-এর 100, ঠিক আছে? এই 100 সঙ্গে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, আর কিছু দেখো এখানে 90-এর সঙ্গে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এখানে 25 5-এ 125, 25 4-এ 100, আর এই 5 দিয়ে কাটো, 5 2-গুণে 10, আর কিছু 2 দিয়ে 4 দিয়ে কাটো, এখানে 4 দিয়ে এটা পুরোটা কাটছে, দেখো 4 2 8, 4 32, আর 2 দিয়ে কাটো 14, ঠিক আছে? তাহলে এখানে যেগুলো এসছে আমাদের গুণ করে দিতে হবে, 14 9 126, তার সঙ্গে 92 গুণ করে তোমরা মোটামুটি 11,592 এটা পেয়ে যাবে। এত টাকা দাম হবে তৃতীয় বছরের শেষে এই শেয়ারটার দাম, ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন দেখো, বলছে দেখো রূপম এবং আদিত্য একটা যৌথ ব্যবসা আরম্ভ করে। রূপম আদিত্যর 3 গুণ পরিমাণ টাকা এবং আদিত্য বিনিয়োগকালের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে। আদিত্যের প্রাপ্ত লাভ্যাংশ 12,000 টাকা হলে মোট লাভের পরিমাণ বের করতে হবে। ঠিক আছে, ধরে নাও আদিত্য এক্স টাকা ওয়াই বছরের জন্য বিনিয়োগ করে। ঠিক আছে, বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে রূপম তাহলে কি করবে, এটা হচ্ছে আদিত্য। এবার রূপম কি করবে তাহলে, রূপমের মূলধন কি, দেখো রূপমের মূলধন 2x টাকা হবে, কারণ বলেছে দেখো রূপম আদিত্য 3 গুণ পরিমাণ টাকা, আচ্ছা 3 গুণ পরিমাণ টাকা, 3 গুণ পরিমাণ, আচ্ছা 3 গুণ পরিমাণ টাকা এবং আদিত্যের বিনিয়োগকালে দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে, দ্বিগুণ সময়ের জন্য। তার মানে এখানে কত আসবে, এখানে 3x, 2x, 2x, তোমার এখানে 3x আর হচ্ছে 3x টাকা, রূপম আদিত্য 3 গুণ পরিমাণ টাকা, তার মানে 3x টাকা দ্বিগুণ সময়ের জন্য অর্থাৎ 2y বছরের জন্য বিনিয়োগ করে। হলো, হয়েছে। তাহলে আমি যদি বলি আদিত্যর মোট লভ্যাংশ কত হবে, সেক্ষেত্রে কি বলবে, x গুণ y, তখন xy টাকা। আর রূপমের যদি টোটাল মূলধন আমি জিজ্ঞেস করি, তাহলে কি আসবে, 3x গুণ 2y সমান 6xy টাকা। তাহলে এদের অনুপাত যদি করে দিই, দুজনের মূলধনের অনুপাত করলে পেয়ে যাবো, দেখো xy কেটে গেলে 1:6। তাহলে আদিত্য লাভ্যাংশ এখান থেকে বলে দিয়েছে, দেখো আদিত্য লাভ্যাংশ আমাদের এখান থেকে বলে দিয়েছে কত টাকা, 12,000 টাকা। ঠিক আছে, তো মোট লাভ ধরে নাও পি টাকা, এটা হচ্ছে মোট লাভ, মোট লাভকে ধরে নাও পি টাকা। ঠিক আছে, তো এখানে পি টাকার মধ্যে আদিত্য লাভ্যাংশ কত আসবে, 1 আর 6 যোগে 1 করলে হবে কত, 7, অর্থাৎ P/7 টাকা। তো আমাদের শর্তানুসারে কী হবে, P/7 এই টাকাটা পাচ্ছে আদিত্য, আর সেটা বলে দিচ্ছে কত, 12,000। তাহলে পি এর মান 12,000 গুণ 7 অর্থাৎ 84,000 টাকা। এটা আমাদের একটা উত্তর বেরিয়ে গেল, আর এটাই মোট লাভের পরিমাণ আমরা পি ধরেছিলাম, তো এটাই আমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট সমাধান করতে দিয়েছে দেখো, তো এটাকে ফার্স্ট ভেঙে নাও, এই 59 * 29/30 এটাকে ভেঙে নাও। আচ্ছা, এটা ভাঙলে একটা বড় টাইপসের সংখ্যা আসবে, ওটাকে না ভেঙে আমরা কীভাবে করছি দেখো, এটাকে কারণ ভাঙতে হবে আবার লসাগু করতে হবে, অনেকটা বড় হবে, যার জন্য আমরা এটাকে একটা কাজ করতে হবে, এই জন্যই অঙ্কটা এখানে দিয়েছে। ঠিক আছে, কারণ সরাসরি এই অঙ্ক যদি তুমি করতে চাও অনেকটা বড় হয়ে যাবে। এটাকে এইভাবে লেখা যায়, কোনো ভগ্নাংশকে এইভাবে ভাঙা যায়, পূর্ণ সংখ্যাকে আলাদা করা যায়, ভগ্নাংশকে আলাদা করে যোগ দিয়ে লেখা যায়। তাহলে 59 প্লাস এই যে 29 আছে না, এটাকে লিখতে পারি 30 বিয়োগ 1 আর নিচে 30। এরপরে 59 যোগ 30কে 30 দিয়ে ভাগ করলে হবে 1 বিয়োগ 1-এর 30, অর্থাৎ ভগ্নাংশটা যে ভাজকটা যেটা, সেটা দুজনকে আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ কী পেলো। এবারে কী করছি আমরা, এটাকে 59 + 1 - 1/30 লিখছি, অর্থাৎ এটা 60 - 1/30 এইভাবে লিখছি। এইবার দেখো আমরা সমীকরণে বসাচ্ছি এটাকে, তাহলে x² মাইনাস, তো এটার জায়গায় আমরা কী লিখছি দেখো, এই সংখ্যাটার জায়গায় আমরা কী লিখছি, 60 - 1/30, এই x -2 করে নিচ্ছি সমান 0। তাহলে x² - 60x, অঙ্কটার বৈশিষ্ট্য কিন্তু এই জায়গাটায়, এটা যদি ঠিকঠাক করে নাও তাহলে অঙ্ক কোনো ব্যাপার নয়। তাহলে 1/30 x - 2 সমান 0। ঠিক আছে, এখান থেকে x কমন নিয়ে নাও, x - 60 হয়ে যাবে, 1/30 কমন নিয়ে নাও, x - 60 হয়ে যাবে। কারণ দেখো এখানে যেহেতু 1/30 ছিল না, তার সত্ত্বেও আমি ফোর্সফুলি কমন নিয়েছি, তো সেই জন্য 30টা আমাদের এখানে গুণ করে দিতে হবে, 2 এর সঙ্গে 30 গুণ করলে 60 হয়ে গেল। তাহলে x - 60 দুজনের কাছে কমন আছে, ওটা বেরিয়ে আসবে, আর x + 1/30 এটা কিন্তু রয়ে যাবে। তাহলে একটা বীজ চলে আসবে, x - 60 এই উৎপাদক থেকে একটা বীজ চলে আসবে, এটাকে 0 করে দাও, দিলে পেয়ে যাবে x সমান 60, এটা একটা বীজ। আর x + 1/30 এটাকে তুমি সমান 0 করে দাও, দিলে পেয়ে যাবে x সমান -1/30। তো এই দুখানা বীজ আমরা পেয়ে গেলাম, এই দুটোই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসছে দেখো, একটা বাগানে সারিবদ্ধভাবে চারা গাছ লাগানো আছে, প্রত্যেক সারিতে যতগুলো চারা গাছ আছে মোট সারির সংখ্যা তার থেকে 5 বেশি। তা ধরে নাও প্রত্যেক সারিতে x করে চারা গাছ আছে, তাহলে মোট সারি যদি বলি কত আসবে, মোট সারি আসবে x + 5t। আচ্ছা, তাহলে প্রত্যেক সারিতে যদি এক্সট্রা করে চারা গাছ থাকে, তাহলে মোট গাছ কতগুলো আসছে দেখো, মোট গাছের সংখ্যা আসছে দেখো, x + 5টা সারি
আর প্রত্যেক সারিটা এক্সট্রা করে চারা গাছ আছে, তাহলে টোটাল গাছ হচ্ছে এতটি। আর শর্তানুসারে ওটাই বলে দিয়েছে, দেখো মোট যে গাছের সংখ্যা এক্স ইন্টু এক্স প্লাস 5 এর যে মান সেটা বলে দিয়েছে দেখো 336টি। তাহলে এখানে ভেঙে নাও এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 336 সমান 0। ঠিক আছে, এখান থেকে মিডল টার্ম করে 336কে ভাঙবো এমনভাবে যেন 5 হয়। কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 21 মাইনাস 16 এক্স। ঠিক আছে, মাইনাস 336 সমান 0। এটাকে ভাঙলে আসবে এক্স স্কোয়ার প্লাস 21x মাইনাস 16x মাইনাস 336 সমান 0। কমন নিয়ে নাও, এক্স কমন নিলে হবে এক্স প্লাস 21 মাইনাস এখান থেকে 16 কমন নিয়ে নাও এক্স প্লাস 21, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 21 হলো একটা উৎপাদক, আর একটা উৎপাদক হবে এক্স মাইনাস 16 সমান 0। তো এখান থেকে এক্স প্লাস 21 সমান 0 করলে পেয়ে যাবে এক্স সমান মাইনাস 21, আর আরেকটা উৎপাদক পেয়ে যাবে এক্স মাইনাস 16কে যদি 0 করো সেখান থেকে পেয়ে যাবে এক্স সমান 16, এক্স সমান 16। এটা একটা উৎপাদক পেয়ে গেলে। ঠিক আছে, আর এই যেহেতু এটা মাইনাস আসছে এটা অগ্রাহ্য, কারণ গাছের সংখ্যা নিশ্চয় ঋণাত্মক হয় না, তো এই জন্য এটা অগ্রাহ্য। উত্তর আমাদের 16 হয়ে যাবে। তাহলে চারা গাছের সংখ্যা আমাদের হবে কত? 16টি। ঠিক আছে, তো 16 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে এক্স সমান √2 প্লাস 1/√2 মাইনাস 1 আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 4√2। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো ফার্স্ট আমরা এখান থেকে এটাকে কী করছি? করণীয় নিরসন করে নিচ্ছি। তো এটা করণীয় নিরসন করলে কি √2 মাইনাস 1 এর পজিটিভটা দিয়ে আমরা উপরে গুণ করবো। তাহলে উপরে যদি একই জিনিস দিয়ে গুণ করি তাহলে √2 প্লাস 1 অলরেডি একটা আছে, আর √2 প্লাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। আর নিচে √2 মাইনাস 1 এর সঙ্গে যদি √2 প্লাস 1 গুণ করি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করলে a মাইনাস b অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি চলে আসছে কি √2 প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এটাকে যদি ভাঙি আমরা সূত্রে তাহলে √2 স্কোয়ার করলে হবে 2 প্লাস 2√2 প্লাস 1। তাহলে এখান থেকে 2 প্লাস 1 করলে আসবে কত? 3 প্লাস 2√2। এবারে দেখো এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেখো দেওয়া আছে 4√2। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা মানটাকে বসিয়ে দেবো। দেখো এক্স এর মান পেলাম কত? 3 প্লাস 2√2 মাইনাস ওয়াই সমান 4√2। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাবো মাইনাস ওয়াই সমান 4√2 মাইনাস 2√2 মাইনাস 3। তাহলে মাইনাস ওয়াই সমান 4√2 থেকে 2√2 বিয়োগ করলে হবে 2√2 মাইনাস 3। তাহলে মাইনাসটাকে গুণ করে দাও এদিকে, তার মানে 3 হয়ে যাবে মাইনাস 3টা হয়ে যাবে প্লাস 3, আর প্লাস 2√2 হয়ে যাবে মাইনাস √2, অর্থাৎ এই নেগেটিভটা এদিকে পাঠিয়ে দিলাম, বা দুদিকে নেগেটিভ মাইনাস দিয়ে গুণ করে দিলাম, একই ব্যাপার। তাহলে এখান থেকে এক্স এর মান পেয়ে গেছো, এখান থেকে ওয়াইয়ের মান পেয়ে গেছো। এবার দরকার কি আমাদের এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 এর মান বের করা। তো এর জন্য আগে সূত্রটাকে লিখে নিই, এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। এই জিনিসটাকে আমরা ভেঙে লিখলাম। দেখলে এটা সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের নিজস্ব একটা সূত্র আছে, সেম সূত্র আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy লিখতে পারি। তো এর হোল স্কোয়ার আছে বাইরে, এর হোল স্কোয়ার দিলাম মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা এখান থেকে দেখো বের করে নিই। এক্স প্লাস ওয়াইয়ের মান কি আসবে? 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2। তো এটার সঙ্গে এটা কেটে গেলে 3 প্লাস 3 করলে 6 আসবে। তাহলে এখানে 6টাকে বসে দাও, 6 স্কোয়ার মাইনাস 2। আর এক্স ওয়াইয়ের মান দেখো, এক্স ওয়াইয়ের মান গুণ করতে হবে। এক্স ওয়াইয়ের মানটাকেও সেম টু সেম বের করে নাও। এক্স ওয়াইয়ের মান কত আসবে এখান থেকে? 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2। এটাকে সলভ করলে কী পাবে? সেম এখানে দেখো a প্লাস বি এ মাইনাস বি, এটা 2√2। তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 2√2 এর হোল স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার করলে হবে 9 বিয়োগ 2√2 এর হোল স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে হবে 4, আর √2 স্কোয়ার করলে শুধু 2। তাহলে 9 আর 4 দুগুণে 8, তার মানে আসবে কত? 1। তাই এখানে আমরা 1 বসিয়ে দেবো এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2। সিমিলারলি এখানে এক্স ওয়াইয়ের মান দেখো 1, তো 1 এর হোল স্কোয়ার করা মানে শুধু সেই একই আসবে। তাহলে 6 স্কোয়ার করলে 36 বিয়োগ 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। 36 মাইনাস 2 মানে কত? 34 এর হোল স্কোয়ার মাইনাস 2। তো এটা করলে কত হবে? 1156 বিয়োগ 2 সমান 1154। এটা আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এ প্রপোর্শনাল বি আছে, তো আমরা এটাকে লিখতে পারি এ সমান k1b, আর বি প্রপোর্শনাল সি আছে, এটাকে লিখতে পারি k2c। ঠিক আছে, এই k2c এখানে বসিয়ে দেবো, কারণ বি এর মান এখানে বসিয়ে দেবো k2c, অর্থাৎ এখন এর নতুন মান চলে এলো k1 k2c, আর বি এর যা মান ছিল তাই আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে বলা হয়েছে। তো ভালো কথা, এখান থেকে মানগুলো বসাও। এ কিউবের মান
অর্থাৎ K1 K2 C এর হোল কিউব, মানে এখানেও কিউব, এখানেও কিউব, এখানেও কিউব, প্লাস বি কিউব মানে কি K2 C, বি এর মান এটা, তার কিউব, এটারও কিউব, প্লাস সি কিউব হয়ে গেল। এবার এখান থেকে কি করা যায়, এখান থেকে দেখো সি কিউব কমন নিয়ে নাও, নিলে হবে কি K1 কিউব প্লাস K2 কিউব, আর এখান থেকে আসবে কি K2 কিউব, যেখানে গুণ এটা K2 কিউব, আর এখানে কিছু নেই মানে 1 আসবে। তো এটাই এলো। সিমিলারলি আমরা আরেকটা করব 5 ABC, 5 ABCর মানটাকেও বের করব। তো 5 এর মান K1 K2 C গুণ বির মান K2 C আর সি এর মান যা ছিল তাই। তো এটাকে সলভ করলে কী পাবে, দেখো এটাকে সলভ করলে পাবে 5 K1 K2 স্কোয়ার C 3 C কিউব, তাই তো সি স্কোয়ার, সি এখানে একটা দুটো সি কিউব, ঠিক আছে সি কিউব, ঠিক আছে। তো এটাই পেলে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা, যেহেতু প্রপোর্শনাল আমাকে ডাইরেক্ট প্রপোর্শন দেখাতে বলেছে, অর্থাৎ সরলভেদে আছে দেখাতে বলেছে, তাহলে আমরা কী করবো, অনুপাত নিয়ে কাজ করব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান নয় বাই 5 ABC। তো এটার মান কত আসছে দেখো, এটার মান আসছে সি কিউব ইন্টু K1 এর কিউব, K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, আর এইখান থেকে মান আসছিল কত দেখো 5 K1 K2 স্কোয়ার সি কিউব। এই সি কিউবের সঙ্গে এই সি কিউব কেটে দিলে পুরোটা দেখো ধ্রুবক পড়ে থাকে, আর এই ধ্রুবকটাকে আমরা কে দিয়ে বোঝালাম, যেখানে কে একটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তো কোনো টার্মের ভ্যালু যদি সমান ধ্রুবক দেখাতে পারি, বা কোনো অনুপাতের মান যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, তাহলে সেই ধ্রুবক চিহ্ন, মানে সেই ধ্রুবকটা আর সমান চিহ্ন চলে গেলে আমরা একটা প্রপোর্শনাল চিহ্ন নিয়ে আসতে পারি, আর কোনাকুনি 5 ABCটাকে এদিকে পাঠিয়ে দিতে পারি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা এখান থেকে প্রমাণ করে দিলাম, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমরা লিখে নিতে পারি এটাকে A বাই বি সমান C বাই ডি, ঠিক আছে। তো এটা সমান কে ধরে নিই, তাহলে এ সমান পাচ্ছি বি কে, আর সি সমান পাচ্ছি কি ডি কে। বামপক্ষে মানটাকে বসাতে শুরু করে দাও, এ স্কোয়ার মানে বি কের হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মানে সির ভ্যালু ডি কে, তো স্কোয়ার করা মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, দুজনের মাথায় চলে যাবে, দুজনের পাওয়ারে চলে যাবে, আর বি এর মান আমরা জানি না বসে গেল, ডি এর মানও জানি না বসে গেল। এখান থেকে দেখো কে স্কোয়ার কমন চলে আসবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়, আর এই সেম বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে একটা আছে, তো এটা আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর এইচএস দেখে নাও, আর এইচএস কি দেখতে পাচ্ছ এ বি প্লাস সিডি এর হোল স্কোয়ার আছে, তো এর মান এখান থেকে আমরা বসাই বি কে ইন্টু বি, আর সি এর মান কি ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার কে প্লাস এখান থেকে পাচ্ছি ডি স্কোয়ার কে এর হোল স্কোয়ার। তো কে যখন কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, এই হোল স্কোয়ারটা কিন্তু কে এর পাওয়ারে চলে আসবে, পড়ে থাকবে এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, এলএইচএস আর আরএইচএস প্রুফড হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করতে দিয়েছে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কি করি, একটা বৃত্ত এঁকে নিই। দেখো উপপাদ্য অনেকের তো মনে হতেই পারে বইয়ে দেওয়া আছে, তাহলে আমি শুধু শুধু কেন করব, ঠিক আছে। তো অনেকে মুখস্থ করো, বাট আমি যেটা বলছি একবার শুনতে থাকো, মুখস্থ করতে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এটা কেন্দ্র ও নাম দিলাম, এটা এ, এটা বি, এটা পি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ সি, ঠিক আছে। এই ছবিটা আঁকলাম, তোমাদের বইয়ে দেখবে এরকম 4টে ছবি রয়েছে, ভালো করে বুঝে নাও, আমি ডিটেলসে লিখবো না, ঠিক আছে, কারণ বইয়ে তো সব কিছু লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দেবো ওভারঅল কনসেপ্টটা, ঠিক আছে, এবং অবশ্যই প্রমাণও করে দেবো। যদি তোমার মনে হয় বড় করে কিছু লিখতে আমার অসুবিধা হয় বা আমি ভুলে যাই লেখাগুলো, কোনো সমস্যা নেই, এইটুকু লিখবে, অন্তত পক্ষে তোমার 4-এর মধ্যে 3 তো দেবে অ্যাটলিস্ট, ঠিক আছে। দেখো প্রদত্ত কি, দেখো আমাদের প্রমাণ করা নিয়ে দরকার, ঠিক আছে। পুরো থিওরি আমরা অনেকেই লিখতে পারি না ঠিকই, বাট লেখাটা উচিত, কিন্তু যতটা মনে হয়, যদি মনে হয় আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে একদম না করার থেকে কিছু তো করে যাওয়া ভালো। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটা বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমত কেন্দ্রস্থ কোণ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা থাকে, অর্থাৎ দেখো এই যে কোণটা, এইটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি হাইড করছি, দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমাকে বলেছে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি,
এটা হচ্ছে বৃত্তস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এসিবির দ্বিগুণ হবে, অথবা এই যে উপরে যে ছোট কোণটা যেটা বৃত্তস্থ কোণ বলছি ওই কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, নয় দ্বিগুণ থাকবে নয় অর্ধেক থাকবে, যেভাবে বলবে সেইভাবে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কী দেওয়া আছে না, ওপিবি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপরে অ্যাঙ্গেল এওবি একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এসিবি এটা একটা কিন্তু বৃত্তস্থ কোণ। বাস ওইটুকুই আমি লিখবো। ও কেন্দ্রীয় বৃত্তে বুঝে বুঝে করতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তে যেটা দেখতে পাচ্ছ প্রদত্ত মানে যেটা কি কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখবো আমরা। ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপের উপর দেখো এপিবি চাপের উপর দেখতে পাচ্ছ, এপিবি চাপ মানে এই বৃত্তচাপটাকে বোঝানো হচ্ছে, তার মধ্যেই তো কোনটা তৈরি হয়েছে, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। বাস এইটুকুই আমাদের প্রদত্ত হয়ে গেল, যা দেখতে পাচ্ছি সেটাই আমরা লিখলাম। ঠিক আছে, প্রদত্ত হয়ে গেল। এবার প্রামাণ্যটা কি, প্রামাণ্য মানে কি প্রমাণ আমরা করতে চলেছি। প্রামাণ্য দেখো বলেছে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোনটা না কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল এ ও বি সেটা সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, অর্থাৎ ওই যে বড় চতুর্ভুজটা দেখতে পাচ্ছ সেই চতুর্ভুজটাকে দুটো টুকরো করবো আমরা, সি থেকে ওকে যুক্ত করে একটু বাড়িয়ে দেবো, যার ফলে একটা আমরা ত্রিভুজ পেয়ে যাবো, একটা এওসি ত্রিভুজ একটা হচ্ছে বিওসি ত্রিভুজ। ঠিক আছে, তো সেই অঙ্কনটা করলাম। কি অঙ্কন করলাম, সি থেকে সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো। ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হলো, বেশি ডিটেলসে লেখার দরকার নেই। ঠিক আছে, যতটুকু প্রমাণ করার জন্য দরকার আমি সেইটুকুই লিখব। এবার আসছে প্রমাণ কি, দেখো এখানে প্রমাণ শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলছি। দেখো এখানে যে টানার ফলে ওসি একটা দেখো ব্যাসার্ধ তৈরি হলো এবং এও একটা ব্যাসার্ধ, আর আমরা কি জানি একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধগুলো কি হয়, সমান হয়। তার মানে এখানে এই যে প্রথম যে ত্রিভুজ, এখানে দুখানা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো খুশি তুমি ধরো, যেটা খুশি ধরো, নয় এওসি ত্রিভুজ ধরো নয় বিওসি ত্রিভুজ ধরো, দুটোর মধ্যে যেটা খুশি করো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট করছি কি ত্রিভুজ এইটার জন্য, এই এওসি ত্রিভুজের জন্য। ঠিক আছে, তো ত্রিভুজ এওসি থেকে নিচ্ছি। দেখো ত্রিভুজ এওসি আমাদের টার্গেট কি, ত্রিভুজটাকে কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি কিনা। তো ত্রিভুজ এওসি এর কোনটা কোনটা সমান, দেখো এর ওসি সমান এও। ঠিক আছে, এটা কি ব্র্যাকেটে লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ লেখা হলো। আচ্ছা, আর কিছু লিখতে পারি কি ওই দুটো, এই ত্রিভুজটার মধ্যে থেকে, এই ত্রিভুজের এই বাহুটার মধ্যে থেকে আর কিছু লেখা যায় কি। দেখো প্রথম কথা, অ্যাঙ্গেল ও সিএ সমান অ্যাঙ্গেল ও এসি। এটাও দেখো ওসিএ মানে কোনটা, দেখো এই কোনটা, আর ওএসি মানে এই কোনটা। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, যেহেতু এর দুটো বাহু সমান, ওসি সমান এও, তেমন ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুখানা সমান বাহু, অর্থাৎ এই যে সমান বাহুটা দেখতে পাচ্ছ, এই যে সমান বাহুটা আর এই যে সমান বাহুটা, এই দুটো বাহু যেহেতু সমান, তার মানে এরা দুজন তৃতীয় যে বাহু রয়েছে অর্থাৎ এসির সাথে দুটো সমান কোণ তৈরি করবে, তাই জন্য এখানে দুটো কোণ সমান হলো। ক্লিয়ার? আচ্ছা, এবারে যখনই দেখো এখানে সি থেকে ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তখন কিন্তু একটা বাইরে কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, কোন কোণটা বলো তো, এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা কি অ্যাঙ্গেল এওডি, এটা একটা কি বহিস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান, আমরা এখান থেকে লিখতে পারি, দেখো অ্যাঙ্গেল ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসিএ। কেন লিখতে পারি, দেখো এরকম আমরা একটা ক্লাস 8-এ উপপাদ্য করেছিলাম, ভালো করে মনে করার চেষ্টা করো, তো আমি পাশে ছোট্ট করে রাফ করে দিচ্ছি। দেখো এরকম একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? যদি ত্রিভুজটার নাম দিই এ বি সি ডি, এই যে এসিডি ত্রিভুজ, দেখো অ্যাঙ্গেল এসিডি যে কোণটা দেখতে পাচ্ছ, এই এসিডি কোণের মান আসবে কিন্তু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দূরকোণের যোগফলের সাথে সমান হয়। একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? তো সেই উপপাদ্যটাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে, সেটাকে আমরা স্টেটমেন্ট হিসাবে নিলাম। ঠিক আছে, তো এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে ত্রিভুজ একটা বহিস্থ কোণের মান
অন্তস্থ দূরবর্তী দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। তাই জন্য এখানে বহিস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এওডি। তো এর দূরবর্তী দুটো বহিস্থ কোণ কোনটা? একটা অ্যাঙ্গেল সি কোণ আর একটা অ্যাঙ্গেল এ কোণ। ঠিক আছে? আবার দেখো এটা আগের লাইনেই আমরা প্রমাণ করে রেখেছি এই দুটো কোণ কি সমান, অর্থাৎ এর জায়গায় আমরা লিখতেই পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। আমাদের প্রমাণ তো এটা দিয়েই করতে হবে, তাই জন্য আমরা কি করলাম? 2 ও সি এ নিলাম। তুমি চাইলে ওএসি লিখতে পারতে, বাট এখানে আমার ওএসি কোনো কাজে লাগবে না, ও সি এ লাগবে, কারণ আমার উপরের কোণটাকে বের করতে হবে। তাই জন্য উপরের কোণের একটা টুকরো অংশ এইটা ও সি এ, তো সেই জন্য আমরা ও সি এ নিলাম। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা দেখলাম কি অ্যাঙ্গেল এওডির মান কি? 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ হয়েছে। এটা 1 নম্বর নাম দিলাম। এবার কি করব? সিমিলারলি এদিকে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বিওসি, এদিকে ত্রিভুজ কাজ হয়ে গেল। এবার এদিকে ত্রিভুজটা নিচ্ছি। সেম বিওসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ বিওসি এর এখানে যদি বলি কোনটা কোনটা সমান, দেখো ওবির সঙ্গে ওসি সমান, ওবি সমান ওসি হয়েছে। আর একটা কি সমান দেখাতে পারো? কোন সমান দেখাতে পারো? কারণ সেম কনসেপ্ট আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিসিও। দেখো অ্যাঙ্গেল বিসিও আগেরটার মতোই সমান অ্যাঙ্গেল ওবিসি। অ্যাঙ্গেল ওবিসি দুটো সেই একই, কারণ এটা কি সেই সমান কোণ তৈরি করবে। ঠিক আছে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তারা তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করবে। এবারে এখানেও দেখো একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে অ্যাঙ্গেল বিওডি, তাহলে এখানেও সেম বহিস্থ অ্যাঙ্গেল বিওডি। ঠিক আছে, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি। দেখো এই যে কোণটা, তাহলে এর দূরবর্তী কোণ দুটো কি? একটা এই কোণটা আর একটা এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিও বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি। ঠিক আছে, সরি বিসিও প্লাস অ্যাঙ্গেল বিসিও একটা ওবিসি। ঠিক আছে, এবার এই দুটো কোণ দেখো সমান। দেখো আগে লাইনে লিখে রেখেছি, এই দেখো এই দুটো কোণ সমান, বিসিও আর ওবিসি দুটো সমান। তার মানে কি আমরা এখানে কোণ দুটো কোণ যেহেতু সমান, তার মানে একটা জায়গায় আরেকটাকে বসিয়ে দেবো। তো একটা জায়গায় আরেকটা বসানো মানে কোনটাকে বসাবো? আমরা নেব কিন্তু বিসিওটাকে নেবো, কারণ ওটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে উপরের টুকরো কোণের একটা অংশটা। তাই জন্য অ্যাঙ্গেল লিখছি আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিও। বোঝা গেছে? অর্থাৎ দুটোর মধ্যে তো যেটা খুশি লেখা যায়, কিন্তু আমাদের প্রায়োরিটি হবে আমরা উপরেরটাকে নেবো, কারণ তবেই না দুটো টুকরো যোগ করলে বড় কোণটা পাবো আমরা, তাই তো? তো এবারে দেখো এটার নাম দিলাম 2। এবার 1 আর 2কে যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই। 1 নম্বরের বাম দিকে কি আছে? অ্যাঙ্গেল এওডি। 2 নম্বরের বাম দিকে কি আছে? অ্যাঙ্গেল বিওডি সমান ডান দিকে কি আছে? ডান দিকে দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি সি ও। এর দুজনের কাছে 2 আছে, তো আমরা 2টাকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, নিলে কি পাবো? দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ, দেখো ও সি এ মানে এই টুকরো কোণটা, আর বিসিও মানে এই টুকরো কোণটা, তো দুটো যোগ করলে কি গোটা কোণটা পেয়ে যাবো, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি পেয়ে যাবো। সিমিলারলি নিচে দেখো, এখান থেকে দেখো, এখানে দেখো অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি যদি যোগ করি, অ্যাঙ্গেল এওডি মানে এই টুকরো কোণটা, বিওডি মানে এই টুকরো কোণটা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে বড় এই যে কোণটা পেয়ে যাবো, এওডি এটা পেয়ে যাবো। অর্থাৎ অ্যাঙ্গেল এওডি সমান আমরা পেয়ে গেলাম কি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। ব্যাস প্রমাণ হয়ে গেল। এইটুকুই লেখো শুধু, ব্যাস আর কিছু লেখার দরকার নেই, এই তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তাই বোঝা গেছে? একদম ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে।